আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অডিয়েন্স, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বরাবরের মতোই আমি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী ২ মুনাফার ২.১ নিয়ে আলোচনা করব। আমি উক্ত অধ্যায়ের শুধুমাত্র গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করিয়ে দিব। আমি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিই না, সেটা আপনারাও জানেন। কেননা আমি যদি প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিই, আমার অডিয়েন্স, আমার শিক্ষার্থী যারা আছে তারা হয়তো আমার ক্লাসটি দেখে দেখে সব অঙ্কগুলো সমাধান করে ফেলবে, যার ফলে প্রত্যেকের যে একটা নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, ওই ক্রিয়েটিভিটিকে ওনারা বা উনি কাজে লাগাতে চাইবেন না। তো আমি চাই যাতে আমার যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করিয়ে দেওয়া আছে, সে অঙ্কগুলোর আলোকে আমার অডিয়েন্সরা, আমার শিক্ষার্থীরা বাকি অঙ্কগুলো নিজেরাই চর্চা করে নিজেরাই কিছু অঙ্ক বুঝতে পারে। সেজন্য আজকের ক্লাসটি আমি সাজিয়েছি অনুশীলনী ২.২ এর ৮ নাম্বার, ৯ নাম্বার এবং ১১ নাম্বার অঙ্ক নিয়ে। এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই তিনটা অঙ্ক দিয়ে আপনি বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবেন এবং এখান থেকে সৃজনশীল হয়। শুরু করা যাক আজকের ক্লাস। ৮ নাম্বার, বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায়, অর্থাৎ ১০০ টাকার ১ বছরের মুনাফা হলো ১০ টাকা। ৫,০০০ টাকার ৩ বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? আমি আমার অডিয়েন্সদের অনুরোধ করব ক্লাসটি দেখার সাথে সাথে ওনারা যেন খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে, কেননা এই অঙ্কগুলো করতে অবশ্যই ক্যালকুলেটর লাগবে। চক্রবৃদ্ধি মুনাফা, সরল মুনাফা, এই অঙ্কগুলো ক্যালকুলেটর ছাড়া করা অনেক কঠিন হয়ে যায়। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার একটা মৌলিক ক্লাস, অর্থাৎ কিভাবে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা নির্ধারণ করতে হয়, এর প্রয়োজনীয় সূত্রগুলো নিয়ে আমার একটা ক্লাস আগে থেকেই আপলোড করা আছে। দয়া করে উক্ত ক্লাসটি আপনারা আগেই দেখে নেবেন, তাহলে আপনার কাছে এই ক্লাসগুলো সহজ লাগবে। তাহলে এখানে আমরা তো জানি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য আছে। তাহলে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্রের মধ্যেও কি থাকবে? পার্থক্য থাকবে। এখানে একবার সরল মুনাফার মধ্যে পি লাগে, আর লাগে, এন লাগে, আই লাগে। পি মানে হলো আসল, আর মানে হলো রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ সুদের হার, আই মানে হলো মুনাফা এবং এন মানে হলো সময়। আমার এখানে ১০ টাকা মুনাফায়, ১০ টাকা মুনাফায় মানে এটা হলো যে আর এর মান। আর ৫,০০০ টাকার মানে হলো এটা আসল, এটা হলো আসল। আসলকে ফি ধরা হয় প্রিন্সিপাল। ৩ বছর মানে সময়, সময়কে ধরা হয় এন। এভাবে সরল মুনাফাও নির্ণয় করতে হবে, আবার চক্রবৃদ্ধি মুনাফাও নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, এখানে পি ইকুয়াল টু, পি মানে আসল, আসল হলো ৫,০০০ টাকা। তারপর আছে আর, আর মানে রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার, মুনাফার হার হলো 10%, শতকরা ১০ টাকা মানে 10%। মুনাফার হারকে অবশ্যই ১০০ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ ১০কে যদি ১০০ দ্বারা ভাগ করি, ক্যালকুলেশন করি, ১০ ক্যালকুলেটরে আগে রাখবেন, ১০০কে পরে রাখবেন, তাহলে হয় ০.১। এন, এন মানে হলো সময়, সময় হলো কত বছর? ৩ বছর। এখন আমাকে প্রথমে সরল মুনাফা নির্ণয় করতে হবে। সরল মুনাফার সূত্র হলো I equal to PRN, PRN। পি মানে হলো আসল, আসল কত দিয়ে আছে? ৫,০০০ দিয়ে আছে, বসাই দিলাম আমি। গুণ আর, আর মানে রেট অফ ইন্টারেস্ট ০.১। এন, এন মানে হলো ৩ বছর, এই ৩ বছর বসাই দিলাম। এখানে প্রত্যেকের সাথে গুণের সম্পর্ক হবে, কেননা মধ্যে কোনো সাইন না থাকলে সেটা গুণ হয়। এখন ক্যালকুলেটরে এই তিনটা যদি আপনি ক্যালকুলেশন করেন, গুণ করেন, সেক্ষেত্রে আপনি পাবেন ১,৫০০ টাকা। অর্থাৎ ৩ বছর পর সরল মুনাফা হবে ১,৫০০। এখন আমাকে চক্রবৃদ্ধি মুনাফাটা নির্ণয় করতে হবে। আবার চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু সি মাইনাস পি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হলো সি মাইনাস পি, যেখানে সি মানে চক্রবৃদ্ধি মূলধন। তো চক্রবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, সূত্রটা হলো পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এটা হলো সি এর মান মাইনাস পি। হ্যাঁ,
আপনাকে এই অঙ্কগুলো করার জন্য অবশ্যই সূত্র জানতে হবে। সূত্রের মাধ্যমে খুব সহজে অঙ্কগুলো সমাধান করা যায়। এখন এই রাশিতেও ফি আছে, এই রাশিতেও ফি আছে, আমি ফিটা কমন নিলাম। আমি যদি ফিটা কমন নিই, এখানে থাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। এই যে এখান থেকে ফি নিয়ে ফেললাম, তাইলে এখানে থাকে 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস, এখান থেকেও যদি ফি কমন নিই অর্থাৎ ভাগ করি 1 থাকে। এখন ফিটাকে বাইরে রাখলাম, 1 প্লাস আর একটা মান আছে, এই যে আর এর মান 0.1। সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফা উভয় ক্ষেত্রে কিন্তু যে মানগুলো দরকার সবগুলা মানই একই, সেই জন্য আমি একই মান ধরে ব্যবহার করতেছি। এখানে ব্র্যাকেট দিতে হবে। এখন ফি ইন্টু 1 আর 0.1 যদি যোগ করি 1.1 হয়। n এর মান বসাতে হবে, n এর মান হলো 3 বছর, 3 বসিয়ে দিলাম। 1.1 হোল টু দি পাওয়ার 3 মাইনাস 1। ফির একটা মান আছে, ফির মানটা হলো 5000। যেহেতু ফি মানে আসল, 1.1 হোল টু দি পাওয়ার 3 মান বের করতে হবে সায়েন্টিফিক ক্যালকুলেটরের সাহায্যে। এগুলো সাধারণ ক্যালকুলেটর দিয়ে করা অনেক কঠিন। সেক্ষেত্রে এটার মান আসে 1.331 মাইনাস 1। এবার 5000 আবার লিখলাম, গুণ 1.3331 থেকে 1 যদি বিয়োগ করেন সেক্ষেত্রে পাবেন 0.331 ইকুয়াল টু 5000 এর সাথে এটা গুণ করেন, গুণ করলে পাওয়া যায় 1655। এখন দেখেন সরল মুনাফায় হলো 1500 টাকা আর চক্রবৃদ্ধি মুনাফায় হলো 1655 টাকা। তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য কত হবে? এখানে আমরা দেখতেছি চক্রবৃদ্ধি মুনাফা হলো বড়, সরল মুনাফা হলো ছোট। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হবে, চক্রবৃদ্ধি মুনাফা হলো 1655 আর সরল মুনাফা হলো 1500। যেহেতু পার্থক্য ব্যবধান বুঝতেছে সেজন্য আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করলে তাকে 155 টাকা। উত্তর হবে এটাই, উত্তর 155 টাকা। এই হলো 8 নাম্বার অঙ্কটির সমাধান। আপনারা নিজেরা চর্চা করবেন, অঙ্কগুলা কিন্তু খুব কমন একটা অঙ্ক উক্ত অধ্যায়ের জন্য। 9 নাম্বার, একই হার মুনাফায় অর্থাৎ মুনাফার হার দেয়া নাই। কোন মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 6500 টাকা। যে কোনো মূলধন, যে কোনো আসল 1 বছর পর পাওয়া যাবে কত টাকা? 6500 টাকা। অর্থাৎ এখানে মুনাফাও আছে আবার আসলও আছে। ও 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা। যে আসলে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে 6500 টাকা, সে একই আসলের উপর 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে 6760 টাকা। মূলধন কত? আমরা জানি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হলো ফি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। তো যেহেতু এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন লিখছে, তাহলে সেখানে n এর মান হবে 1। তো আমি লিখব, আমরা জানি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n। p ইন্টু p মানে আসল, এখানে আসল দেয়া নাই, 1 প্লাস আর, আর মানে হলো মুনাফার হার, মুনাফার হারও দেয়া নাই। n মানে হলো সময়, সময় এখানে যেহেতু 1 বছরান্তে বলছে তাহলে এখানে n এর মান হবে 1, n এর মান 1 হবে। 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাও একই, c ইকুয়াল টু p ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এখানে হবে 2, যেহেতু 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। যদি 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন হয় সেখানে এখানে 3 আসবে। এখন 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 6500 টাকা, অর্থাৎ এটার মান হলো 6500 টাকা এটার মান। আর 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন হলো 6760 টাকা, অর্থাৎ এটার মান হলো 6760 টাকা। তো আমি লিখতে পারি প্রথম শর্ত মতে
পি ইন্টু 1 + r হোল টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 6500। কেননা এখানে এক বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হলো 6500। দ্বিতীয় শর্ত মতে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন হলো পি ইন্টু 1 + r হোল স্কয়ার। সেজন্য আমি লিখছি পি ইন্টু 1 + r হোল স্কয়ার। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন হবে কত টাকা? 6760 টাকা। তাহলে আমি এটাকে মনে করলাম যে সমীকরণ 1, আর এটাকে মনে করলাম সমীকরণ 2। এই যে এটা একটা সমীকরণ তৈরি করেছি অঙ্কগুলো সহজ করার জন্য। তাহলে সমীকরণ 2 কে সমীকরণ 1 দ্বারা ভাগ করব। যদিও ক্লাস 8 এর জন্য এই সিস্টেমগুলো নতুন, হয়তো প্রথম দিকে কঠিন লাগতে পারে, করতে করতে দেখবেন যে আপনার কাছে বিষয়গুলো সহজ লাগবে। সমীকরণ 2/1। সমীকরণ 2 কে যেহেতু ভাগ করব, যাকে ভাগ করব সে থাকবে উপরে, যাকে দ্বারা ভাগ করব সে থাকবে নিচে। 2 যেহেতু আগে লিখেছি, 2টা উপরে লিখব। পি ইন্টু 1 + r হোল স্কয়ার, নিচে হবে পি ইন্টু 1 + r। আর একটা বিষয় মনে রাখবেন, এখানে পাওয়ার 1 থাকা মানে 1 + r হলো একটাই, সেজন্য একটা না লিখলেও হয়। ঠিক একইভাবে ডান পাশের অংশটা দ্বিতীয় সমীকরণের ক্ষেত্রে আগে লিখব, আর প্রথম সমীকরণের ক্ষেত্রে পরে লিখব। 6500। এখন ফি ফি কেটে দিলাম। 1 + r এখানে আছে একটা, আর এখানে 1 + r আছে দুইটা। তাহলে একটা দিয়ে যদি আমি দুইটাকে ভাগ করি আর তাকে একটা, অর্থাৎ 1 + r বসে যাবে, সমান 6500 দ্বারা 6760 কে ভাগ করতে হবে। ভাগ করলে পাওয়া যায় 1.04, 1.04, 1.04। বা এখন আপনি আর কে রাখবেন, 1 কে নিয়ে যাবেন। 1 কে যদি নিয়ে যান, 1 এর আগে সাইন আছে প্লাস, বিপরীত পাশে গেলে মাইনাস হবে। সুতরাং আর ইকুয়াল টু, আপনি যদি বিয়োগ করেন সেই ক্ষেত্রে পাবেন 0.04, 0.04। অর্থাৎ মুনাফার হার হলো 0.04 টাকা। এখন প্রশ্ন হলো মূলধন কত? মূলধন মানে হলো ফি এর মান। এখন আর এর মান যদি আমি সমীকরণ 1 অথবা 2 যে কোনো জায়গায় বসাই, সেক্ষেত্রে আমি পি এর মান পেয়ে যাব। আর এর মান সমীকরণ 1 নং বসাই। সমীকরণ 1 নম্বরটা ছিল এটা, তাহলে সেটা আমি এখানে লিখলাম পি ইন্টু 1 + আর আমি একটু আগে বলেছি একটা না বসালেও হয়, কেননা এটার উপর ফার 1 টাকা মানে এটা হলো একটাই, তো না লিখলেও এটা একটাই বোঝায়। ওয়ান প্লাস আর এর মান কত আছে? 0.04 ইকুয়াল টু 6500। বা এদিকে এটার সাথে এটা গুণ অবস্থায় বোঝাই, বিপরীত পাশে গেলে ভাগ হবে। ভাগ মানে হলো নিচে। (1.04) নিচে বসবে, অর্থাৎ একের সাথে 0.04 আমি যোগ করেছি। এখন আপনি ভাগ করেন, 6500 কে ভাগ করবেন কত দ্বারা? 1.04 দ্বারা। ভাগ করলে হয় 6250 টাকা। তাহলে দেখেন ফি মানে হলো আসল, এখানে আসল মানে মূলধন, সুতরাং নির্ণয় মূলধন হলো কত টাকা? 6250 টাকা। এটাই হলো 9 নম্বর অঙ্কটার সমাধান। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 11 নম্বর, কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। বর্তমান জনসংখ্যা হলো কত লক্ষ? 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন। সাধারণত জনসংখ্যা নির্ধারণ করা হয় মৃত্যুহার, জন্মহার, এগুলা নির্ধারণ করা হয় হাজারে, হাজারে নির্ধারণ করা হয়। 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? তাহলে বর্তমান জনসংখ্যা হলো কত লক্ষ? 64 লক্ষ।
তাহলে আমরা এখানে শুরু করতে পারি। এখানে শহরের জনসংখ্যা পি ইকুয়াল টু 64 লক্ষ। 64 লক্ষ জন। জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে হলো 25 জন। জনসংখ্যা বৃদ্ধির হার আর ইকুয়াল টু 25 জন। এতদিন আমরা আর এর মান বের করার সময় 100 দ্বারা ভাগ করতাম, কিন্তু আজকে ভাগ করতে হবে 1000 দ্বারা। কেননা এখানে বৃদ্ধির হার যেটা দেওয়া আছে সেটা হাজারে দিয়ে আছে, হাজারে দিয়ে থাকলে সেটা 1000 দ্বারা ভাগ করতে হবে। এতদিন দেওয়া ছিল সেটা শতকরায়। পঁচিশকে যদি আপনি 1000 দ্বারা ভাগ করেন সেক্ষেত্রে এটা পাবেন 0.025। 0.025। সময় সময় হলো কয় বছর? 2 বছর। এখন প্রশ্ন হলো 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? সুতরাং 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে তাহলে জনসংখ্যা চক্রবৃদ্ধি হারে হয়, সেই জন্য জনসংখ্যার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সূত্রটা ইউজ করা হয়, পি ইন্টু 1 প্লাস আর। এন এর মান হবে 2 অর্থাৎ স্কয়ার, যেহেতু 2 বছর পর বলা হয়েছে। পির মান হলো 64 লক্ষ। 1 প্লাস আর এর মান হলো 0.025। আর এদিকে স্কয়ার আছে, স্কয়ারটা বসাই দিলাম। এখান থেকে দেখে দেখে শুধু মান বসিয়েছি। এখন আপনাকে এই দুটোটা যোগ করে হোল স্কয়ার করতে হবে। এই দুটোটা যোগ করলে হয় 1.025 হোল স্কয়ার। হ্যাঁ, এবার 1.025 হোল স্কয়ারে কত হয় সেটা বের করতে হবে। ওয়ান পয়েন্ট জিরো টু ফাইভ হোল স্কয়ারে হয় 1.050625। হ্যাঁ, এখন 64 লক্ষের সাথে এই হোল স্কয়ার করে যেটা পেয়েছি সেটাকে গুণ করতে হবে। গুণ করলে পাওয়া যায় 67,24,000। 67,24,000। অর্থাৎ 2 বছর পর ওই শহরের জনসংখ্যা হবে 67,24,000 জন। সেটাই হবে উত্তর। এইভাবে প্রশ্নে প্রদত্ত অঙ্কগুলোর সমাধান আপনারা করতে পারবেন। কথা হলো যে অঙ্কগুলো যদি একবার না বুঝেন 2 বার করবেন, 3 বার করবেন, এভাবে চর্চা করতে থাকবেন। এক সময় না এক সময় আপনাকে অবশ্যই অঙ্কগুলো ধরা দিবে। তো আজকের ক্লাস এতটুকুই থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।